কথা হলো, যে বইয়ের ভূমিকা লিখেছেন ডক্টর তুষার চট্টোপাধ্যায়, মানে কি ঈশ্বর হচ্ছে আমরা যাকে ঈশ্বর বলি, মুসলমানরা বলে আল্লাহ, খ্রিস্টানরা বলে গড। এবার আসি চক্রবর্তী কথাটা হচ্ছে সেই গুরুচাঁদ ঠাকুরের প্রতি কতটা স্যাক্রিফাইস করছি। অনেকেই বলেছে, একদম মানে গবেষক পিএইচডি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বলেছে আপনারা নেট সার্চ করবেন, সার্চ করা শিখুন, পড়াশুনো করুন, লাফালাফি দাপাদাপি করলে হবে না। আপনাদের মতো বুদ্ধিজীবী সমগ্র বিশ্বে আছে কিনা এটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে খেলনা চলছে। মানে উনি যদি ভালো কিছু করে থাকেন তারও প্রমাণ দেন, আমি তো জানি না, আমি যখন যাই তো আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। কেমন লাগে দেখতে, আয়নার সামনে একবার দাঁড়াও। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি দেবী, সত্যভামা, জয় মতুয়া ভক্তবৃন্দ। অনেকদিন পর ভিডিওতে এলাম। মাঝে শরীরটা ভীষণ খারাপ ছিল, বলা যায় এখনো পরিপূর্ণ সুস্থ হতে পারিনি, কিছুটা দায়বদ্ধতা রয়ে গেছে, এই জন্য ভিডিওতে বসতে বল। আমি বেশ কয়েকটা পয়েন্টের উত্তর দেব প্রমাণ ধরে ধরে। প্রথমেই বলছি গোপাল সাধুর কথা। গোপাল সাধুকে আমি ডাকাত বা দস্যু লিখলাম কেন? ডাকাত বা দস্যু আমি লিখেছি কিছু তথ্যের ভিত্তিতে, কারণ ওনার সম্বন্ধে, ওনার প্রথম জীবন সম্বন্ধে আমার তেমন ধারণা ছিল না। এই বইগুলো পেয়ে এই ধরনের একটা ধারণায় আমি আসতে সক্ষম হয়েছি। একটা কমেন্ট এসছে মোবাইলে, কমেন্ট করছে এক ভদ্রলোক, তার ফোন নাম্বার বা তার ছবি এখানে দেওয়া রয়েছে। তিনি লিখেছেন, একজনের উপরে কেন উপেন পাগল, দেবেন্দ্রলাল ঠাকুর, ননীগোপাল দাস, সঞ্জয় কুমার দাস, এদেরটাও তুলে ধরো। এক নাম্বার, শ্রীমৎ উপেন পাগলের লেখা গ্রন্থ শ্রী শ্রী হরিগুরুচাঁদ রসসিন্ধু 194 পৃষ্ঠায় লেখা আছে, গোপাল সাধু পূর্ব জন্মে ছিলেন দুর্বাসা, এইবার এসে বহু অন্যায় করেও বারুণী নিবাসী শ্রীমৎ দেবীচরণের শিষ্যত্ব গ্রহণ করে পরে ওড়াকান্দি গিয়ে গুরুচাঁদকে দর্শন করে জয়পুর তারকের বিষ্ঠা ফেলে তারকের বর নিয়ে বিনা সাধনায় সাধু হন। দেবেন্দ্রলাল ঠাকুরের লেখা বৌদ্ধ ধর্ম ও মতুয়া ধর্মের সমীক্ষা নামক গ্রন্থ থেকে 1991 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থের 132 পৃষ্ঠায় 14 লাইনে লেখা আছে, গুরুচাঁদ ভক্ত গোপাল হালদারও প্রথম জীবনে দস্যু ছিলেন। কর্ণধার রায় সিদ্ধান্ত বাগীশের লেখা বিশ্বভ্রাতৃত্ব মতুয়া ধর্ম, এই গ্রন্থের 192 পৃষ্ঠায় 9 লাইন পরে লেখা আছে, লক্ষ্মীখালীর গোপাল হালদার প্রথম জীবনে রত্নাকর দস্যুর মতো দস্যু ছিলেন। ইতিহাস কথা বলে শ্রী সঞ্জয় কুমার দাস 66 পৃষ্ঠায় লেখা আছে, গুরুচাঁদ ঠাকুরের দেহ রাখার পরে তার ভিতরে আবার অসুর বৃত্তি ভাব জেগে ওঠে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের দেহ রাখার পরে ভক্তরা বলে, গুরুচাঁদ বিহনে বিভ্রান্ত গোপাল, ননীগোপাল দাস যার জন্ম লোহাগড়া। এই কিছু তথ্য পাওয়া গেছে। এবার আমি আর একটা বই দেখাবো। বইটার নাম গোপাল সাধু ডাকাত ছিলেন না, লিখেছেন অমল কৃষ্ণ সরকার। এই বইতে লেখা রয়েছে, এই গোপাল সাধু ডাকাত ছিলেন না অমল কৃষ্ণ সরকারের বইটি ভূমিকা লিখেছেন রমেন্দ্রনাথ অধিকারী মহাশয়। ইনি ভূমিকায় বলেছেন, এই শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ 2001 থেকে যে সালটা শুরু হলো, এখানে গোড়ার দিকে অর্থাৎ 2005 বা 10 কিছু একটা হতে পারে, এই সময়ে উনি একটা পত্রিকা সম্পাদনা করতেন। সেই পত্রিকায় লেখা আসে, লেখাটা তিনি ছেপেও দেন, সেখানেও সেই লেখাটার মধ্যেও ছিল গোপাল সাধু প্রথম জীবনে দস্যু বা ডাকাত ছিলেন। আমি লাইনটা দেখাচ্ছি। রমেন্দ্রনাথ অধিকারী মহাশয় বলেছেন, এই শতকের গোড়ায় আমার সম্পাদিত রাজগৃহে শতবর্ষ পত্রিকায় গোপালকে ডাকাত নামে আখ্যায়িত জনৈক লেখকের একটি লেখা প্রকাশিত হয়েছিল। শ্রী গোপাল সম্পর্কে সেদিন আমার বিশেষ ধারণা ছিল না। যাই হোক, এই রবীন্দ্রনাথ অধিকারীর সম্পাদনায় যে পত্রিকাটা বের হয়েছিল, সেই পত্রিকায়ও লেখা ছিল, পত্রিকায়ও একটা প্রবন্ধে লেখা ছিল গোপাল ডাকাত ছিলেন। রাইটারকে এটা রবীন্দ্রনাথ অধিকারী মহাশয় দেননি। এখানে আর একটা বই আমি দেখাবো, ননীগোপাল দাসের লেখা। বইটা বাংলাদেশ এবং কলকাতা থেকে পাবলিশড হয়েছে। বইটা দুবার প্রকাশিত হয়েছে, অর্থাৎ দুবার প্রিন্ট হয়েছে। আমি সেটা দেখাচ্ছি। আমার কাছে যে কপিটা রয়েছে, কপিটা অরিজিনাল বইটা নয়, তার জেরক্স পেপার, জেরক্স কপিটা আমার কাছে রয়েছে। বইটার নাম হচ্ছে মায়ের বরপুত্র, কবি রসরাজ তারক গোসাই, রাইটার ননীগোপাল দাস, প্রকাশক বিদ্যুৎ কুমার দাস, 17 নম্বর দত্তাবাদ রোড, সল্টলেক, কলকাতা 64। আর একজন প্রকাশক সরোজ কুমার দাস, গ্রাম জয়পুর, ডাকঘর লোহাগড়া, জেলা নড়াইল। প্রথম প্রকাশ হয়েছে 1982 সালে, দ্বিতীয় প্রকাশ হয়েছে 1998 সালে। প্রাপ্তি স্থান হচ্ছে
হচ্ছে জয়পুর ধাম লোহাগড়া নড়াইল। এই বইখানার ভূমিকা লিখেছেন ডক্টর তুষার চট্টোপাধ্যায়। ডেট হচ্ছে 15/8/1979। MA PhD, অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়, অধ্যক্ষ, ফোকলোর ইনস্টিটিউট, কলকাতা। 10ম নৃতত্ব সম্মেলনের লোক সংস্কৃতি শাখার সম্পাদক। ইনি এই বইটার ভূমিকা লিখেছেন। এই যে কবির বরপুত্র কবি রসরাজ তারক সরকার, এই বইয়ের মধ্যে একটা জায়গা আমি দেখাবো, সেখানে গোপাল সম্বন্ধে কিছু কথা রয়েছে। দেখুন 66 পাতা। এখানে লেখা রয়েছে, তখন খুলনা জেলায় আজকালকার মতো এত ঘনবসতি ছিল না, নদী বহুল জেলা আর তার সর্বত্র বাদাবন, সুতরাং ডাকাতির পীঠস্থান। তারক গোসাইরা যেখানে নৌকা রাখলেন সেখান থেকে কয়েকটি গ্রাম ভাটিতে লক্ষ্মীখালী গ্রাম। এই গ্রামের ডাকাতের সর্দার হলো গোপাল। গোপাল নামে এক ব্যক্তি, আগাটা জোয়ান, প্রায় 6 ফুট উঁচু, কালো, আবলুস কাঠের মতো চেহারা, বুকের ছাতি 48 নাকি যাই হোক ইঞ্চি চওড়া, মাথায় ঝাঁকড়া চুল। তার এলাকায় গভীর রাত্রে নৌকা গেলে আর উপায় নেই। গোপালের দলবল ছোট ছোট ডিঙি নৌকায় আপ ডাউন 10-12 মাইল পাহারা দেয়। এহেন জায়গায় তারকের দলবল নৌকা নোঙর করলো। খানিকটা পরে দেখছি ডাকাতদের একজন বলল, শিগগির চাবি ফেল, নয়তো কেটে ফেলবো। তার একটু পরে রয়েছে, এখানে বলছে, এই পোটলায় আমাদের প্রায় সবার 2 মাসের আয়ের টাকা আছে, আমার লোকজনের জন্য কিছু রেখে বাকিটা তোমরা নিয়ে যাও। তিনি পরে বললেন, তোমাদের মধ্যে গোপালকে, লক্ষ্মীখালী বাড়ি, সে কয়েকদিন বাড়ি ছাড়া, সে খবরই রাখে না তার মা কালীতারা দেবীর ভীষণ অসুখ এবং সত্যিই তার এখন টাকার দরকার। এরপরে অন্য কথাবার্তা। তো যাই হোক, এই নথির ভিত্তিতে আমি লিখেছিলাম, আমার মন গড়া কথা ওটা নয়। সব থেকে বড় কথা হলো, যে বইয়ের ভূমিকা লিখেছেন ডক্টর তুষার চট্টোপাধ্যায়, সেই বই তো অনেকেরই নজরে আসার কথা। সেই সময় ডক্টর বিরাট বৈরাগ্য তুষার চট্টোপাধ্যায়ের কাছে লোক সাহিত্যের উপর PhD করছেন, ওনারও কি নজরে এলো না? তো যাই হোক, গোপাল সাধু সম্বন্ধে আমি ওগুলো কোথায় পেয়েছি সেই তথ্যগুলো আমি জানালাম। এবার আসছি আমি পরের পয়েন্টে। এরপরে কথাটা এসছে ব্রাহ্মণ নিয়ে। শ্রীবৎসকে ব্রাহ্মণ বলা হয়েছে কেন বলেছি? জাতিগতভাবে, সামাজিকভাবে সমগ্র মানব সমাজকে 4টে ভাগে ভাগ করা যায়, আমরা জানি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সমাজের সকলের উপরে ব্রাহ্মণ, এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি। কিন্তু এই যে ব্রাহ্মণ আমি এখানে লিখেছি, এই ব্রাহ্মণ কিন্তু জাতিগত ব্রাহ্মণ নয়। এই ব্রাহ্মণ বলতে আমি বোঝাতে চেয়েছি যে মানুষটার 9টি গুণ আছে, তিনি ব্রাহ্মণ। সামাজিকভাবে যারা ব্রাহ্মণ, তাদের কারো কারো বা অনেকেরই হয়তো 9টি গুণ নেই বা থাকে না, কিন্তু 9টি গুণ যে ব্যক্তির মধ্যে রয়েছে তিনি অবশ্যই ব্রাহ্মণ। যেমন আমরা জানি, একটা কথা আছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তো এই যে 9টা গুণ আমি বলবো, এই 9টা গুণ হলো সম, দম, তপ, শৌচ, শান্তি, আর্দ্রতা, শ্রদ্ধা, জ্ঞান, বিজ্ঞান। এই যে 9টা গুণ, এই 9টা গুণের প্রথমটা হচ্ছে সম। সম মানে যার মধ্যে সমতা রয়েছে। দম মানে যার মধ্যে দমন ক্রিয়া রয়েছে, অর্থাৎ ষড়রূপকে যে দমন করতে পারে। এবং তপ, যার মধ্যে তপস্যার মনোভাব রয়েছে, ধ্যানের মনোভাব রয়েছে। ধ্যান মানে কিসের ধ্যান? ঈশ্বরের ধ্যান। ঈশ্বর মানে কি? ঈশ্বর হচ্ছে আমরা যাকে ঈশ্বর বলি, মুসলমানরা বলে আল্লাহ, খ্রিস্টানরা বলে গড। এই গড কথাটাকে যদি আমরা ভেঙে নিই, GOD, গড। এই জিতে আমরা লিখতে পারি জেনারেটর, ওতে লিখতে পারি অপারেটর, ডিতে লিখতে পারি ডেস্ট্রয়ার। অর্থাৎ যে শক্তি, যে ক্ষমতা উৎপন্ন করতে পারে, পালন করতে পারে এবং ধ্বংস করতে পারে, তিনি হচ্ছেন ঈশ্বর। এই পৃথিবীটা তারই নির্দেশে চলছে। তো এইরকম পরপর 9টা গুণ রয়েছে। আরও যে কটা গুণ রয়েছে এগুলো আপনারা নেটে পেয়ে যাবেন, ডিকশনারিতে পেয়ে যাবেন, এমনি বইতে পেয়ে যাবেন কি অর্থ। তো এই 9টি গুণে যিনি সমৃদ্ধ, তিনি ব্রাহ্মণ। তিনি সকলের উপরে, তিনি উচ্চ গুণ সম্পন্ন, তিনি উচ্চ বর্ণ সম্পূর্ণ, তিনি উচ্চ সম্মান সম্পূর্ণ, তিনি উচ্চ জ্ঞান সম্পন্ন। অর্থাৎ সব দিক দিয়েই তিনি উচ্চে অবস্থান করছেন। সেই ব্রাহ্মণ আমি নির্দেশ করতে চেয়েছি শ্রীবৎসকে। শ্রীবৎসের নামের পাশে ব্রাহ্মণ লিখে। এবার আসি চক্রবর্তী। চক্রবর্তী কথাটা হচ্ছে আমাদের বাঙালি ব্রাহ্মণদের মধ্যে চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, অমুক তমুক অনেক কিছু রয়েছে পদবী, কিন্তু এখানে পদবী নয়, এটা হচ্ছে অভিধা। কেমন? যেমন গোপাল হালদারকে গুরুচাঁদ ঠাকুর সাধু অভিধায় ভূষিত করেছিলেন, এই চক্রবর্তী হচ্ছে অভিধা। চক্রবর্তী কথার অর্থ কি? চক্রবর্তী কথাটাকে যদি আমরা ভাঙি, এটাকে দুটো অংশে ভাগ করা যায়, চক্রে
এবং বর্তেন, চক্রে বর্তেন। চক্রে হচ্ছে বিশাল একটা এরিয়া, অনেক বড় এরিয়া, একটা দেশ শুধু নয়, একাধিক দেশ হতে পারে, বিরাট এরিয়া হতে পারে। আর বর্তেন কথার অর্থ হচ্ছে যিনি সেখানে প্রভু রূপে বিরাজ করেন। অর্থাৎ এই যে শ্রীবৎস, এনার যে অনুগামী অনুসারী, এনার যে লোক, তারা যেখানেই থাক না কেন, যত দূরেই থাক না কেন, তার আদেশ, তার আদর্শ এগুলো মেনে তারা চলতেন এবং তাদের মাথার উপর সবসময় এই শ্রীবৎস ছিলেন, থাকেন, এটা মনে করতেন। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, বুঝতে সুবিধা হবে। যদি আমরা হরি ঠাকুরকে দিয়ে বলি, আমাদের মতুয়া রয়েছে কোথায়? বাংলাদেশে, ভারতবর্ষে রয়েছে, আন্দামানে রয়েছে, দুবাই, কাতার, ইউএসএ, নিউ ইয়র্কে। তাহলে এখানে এই একটা বিরাট এরিয়া নিয়ে জুড়ে রয়েছে মতুয়া। এই মতুয়ার উপর প্রভাব বিস্তার করছে কে? হরিচাঁদ। তার মানে হরিচাঁদ ঠাকুরের যে আদর্শ, যে জীবন আদর্শ, এইগুলোকে সমস্ত মতুয়া মেনে নিয়ে, তার জীবনাদর্শকে মেনে নিয়ে তারা নিজেদের পথে এগিয়ে চলেছে। এবার আমি দেখাবো চক্রে এবং বর্তেন, আমি ডিকশনারি থেকে দেখা অর্থটা। এই যে ডিকশনারিটা দেখতে পাচ্ছেন, এই ডিকশনারিটা সরল বাংলা অভিধান, সুবল মিত্র সংকলিত, নিউ বেঙ্গল প্রেস, কলেজ স্ট্রিট, কলকাতা 73 থেকে এটা পাবলিশ হয়েছে। এই বইয়ের 513 পাতায় আমি দেখাচ্ছি চক্রবর্তী। চক্রবর্তী কথাটাকে এখানে ভেঙে বলা হয়েছে, যে দেখুন, চক্রে মানে দেশ সমূহ, মানে একাধিক দেশ হতে পারে, বর্তেন মানে প্রভু রূপে থাকেন। ঠিক আছে, তাহলে আমি চক্রবর্তী মহারাজ যেটা বলেছি, এটা মূলত অভিধা, আখ্যা। এরপর আসি ভট্টাচার্য। আমার বইয়ের মধ্যে ভট্টাচার্য আছে, অনেকেই এই নিয়ে বলেছে ভট্টাচার্য কি করে আসে, অমুক তমুক। ভট্টাচার্য কিন্তু এখানে অভিধা, এটা কিন্তু বাঙালি ব্রাহ্মণদের পদবী নয়, অভিধা। ভট্টাচার্য কথার অর্থ হচ্ছে দর্শন শাস্ত্রে অভিজ্ঞ, ন্যায় শাস্ত্রে অভিজ্ঞ, বিভিন্ন শাস্ত্র সম্বন্ধে যার অভিজ্ঞতা রয়েছে, যিনি সকলকে বোঝাতে পারেন, যিনি এই জ্ঞান নিয়ে অনেকের উপরই প্রভুত্ব করতে পারেন। ভট্টাচার্য কথার অর্থ এইটাই। এটাও আমি ডিকশনারি থেকে দেখাচ্ছি, সেই একই ডিকশনারি। এই যে দেখুন, ভট্টাচার্য কথার অর্থ হচ্ছে দর্শন শাস্ত্রজ্ঞ। এই যে দেখাচ্ছি, দেখে নেন, এটাও কিন্তু অভিধা, এটা বাঙালি ব্রাহ্মণদের, এটাও কিন্তু অভিধা, এটা বাঙালি ব্রাহ্মণদের পদবী হলো। এখানে কিন্তু পদবী হিসেবে আমি বসাইনি, এটা আখ্যা বা অভিধা। আমার পরবর্তী পয়েন্ট হচ্ছে গুরুচাঁদ আম্বেদকর সাক্ষাৎ। তো গুরুচাঁদ জীবনে যে পিছিয়ে পড়া মানুষের জন্য কত কিছু করেছেন, একবার মিট সাহেবকে দিয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য কত উন্নতি করলেন। মিট সাহেব 1921 সালে চলে গেলেন। এবার কাকে দিয়ে করবেন? শুধু ভাবতে লাগলেন সমস্ত কাজ তো নিজে করতে পারেন না, কিছু কিছু কাজ অন্যকে ধরে করতে হয়, এটাই নিয়ম। উনি ভাবছিলেন এখন কি করব। এমন সময় উনি জানতে পারলেন যে বাংলায় আম্বেদকর আসবে। উনি ছুটলেন পিছিয়ে পড়া মানুষের জন্য। উনি যে কত ত্যাগ স্বীকার করেছেন, আজকে আমরা সেই গুরুচাঁদ ঠাকুরের প্রতি কতটা স্যাক্রিফাইস করছি, কতটা তার কথা ভাবছি, এগুলো ভাবতে হবে। যাই হোক, গুরুচাঁদ ঠাকুর গেছিলেন। আমি আমার পরিবারের কাছ থেকে জানতে পারলাম যে উনি যখন গেছিলেন, তখন জিজ্ঞেস করলাম কত সালে। উনি বললেন সত্যভামা দেবী মারা গেলেন তার পরের বছর। তাহলে সত্যভামা দেবী মারা গেলেন 1932-এ, আম্বেদকর বাংলা এলেন 1933-এ। অনেকেই বলেছে, একদম মানে গবেষক, পিএইচডি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বলেছে যে আম্বেদকর 1944 সালের আগে বাংলায় আসেনি। গুরুচাঁদ ঠাকুর মারা গেছেন 1937 সালে, আর আম্বেদকর বাংলায় আসেন 1943 কি 1944 সালে। আমি দেখাবো যে এসেছেন। আমার এই পূর্বপুরুষ, এদের নিয়ে অনেকে ব্যঙ্গের কথা বলেছে, তাচ্ছিল্যের কথা বলেছে, ও নিয়ে আমি কিছু ভাবতে যাই না। যারা নিজে তাচ্ছিল্যের পর্যায়ে যায় তারাই মানুষকে তাচ্ছিল্য ভাবে। আমি দেখাবো যে আমার এই পূর্বপুরুষ 100 বছর আগের খবর কিভাবে শক্তভাবে দিয়েছেন, আমি পরিপূর্ণভাবে প্রমাণ সহ দেখাবো। আপনারা জানেন পুনা প্যাক্টের নাম নিশ্চয়ই শুনেছেন। পুনা প্যাক্টটা কি? পুনা প্যাক্ট হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের পক্ষে। পুনা প্যাক্টের বিষয়বস্তুটা হচ্ছে পিছিয়ে পড়া মানুষের রাজনৈতিক অধিকার দখল, বেশি বেশি করে অধিকার দখল, রাজনৈতিক অধিকার দখল। এ নিয়ে অনেক তালবাহানা হয়েছে। শেষ পর্যন্ত পুনা প্যাক্ট স্বাক্ষরিত হলো দুজনের মধ্যে, গান্ধীজি এবং বাবা সাহেব আম্বেদকরের মধ্যে। এই পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয়
1932 সম্ভবত সেপ্টেম্বর মাসে। তার পরের বছরেই কয়েক মাস পরের অর্থাৎ এপ্রিলে বাবা সাহেব আম্বেদকর তার নিজের হাতের লেখা বইতে কি লিখেছেন দেখাচ্ছি। এই যে বইটা দেখতে পাচ্ছেন আম্বেদকরের লেখা, বইটার নাম হচ্ছে এভিডেন্স বিফোর জয়েন্ট কমিটি অন ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্ম, লিখেছেন ডক্টর B.R. আম্বেদকর। এই বইয়ের মধ্যে বেশ খানিকটা অংশ ওই ডায়লগের মতো লেখা, মানে নাটকে যেমন থাকে রামশ্যাম যদু মধু মঞ্চে থাকে, যার যার ডায়লগ বলে সবাই শোনে, এখানেও এই বইয়ের মধ্যে কনভারসেশন টাইপে লেখা রয়েছে। এখানে 2-3 জন লোক রয়েছে, আমি তাদের নাম বলছি। আছে মিস্টার B.C. চ্যাটার্জি, এদের ডায়লগ আছে, মিস্টার J. ব্যানার্জি এবং ডক্টর B.R. আম্বেদকর। এই যে দেখতে পাচ্ছেন B.R. আম্বেদকরের যে লেখাটা, নিজের কথাটা উনি বলেছেন ডায়লগ আকারে, তার নিচে এই আমি আন্ডারলাইন করেছি আপনাদের বোঝার স্বার্থে। লেখা রয়েছে এ মান্থ আপনার 1 মাস পর দ্যাট রেজুলেশন ওয়াজ পাসড, রেজুলেশনটা পাস হলো ইন দ্য মার্চ সেশন অফ 1933, 1933 সালের মার্চ মাসে ইন দ্য বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল এ পাবলিক মিটিং ওয়াজ হেল্ড ইন ক্যালকাটা ইন দ্য অ্যালবার্ট হল অন 21 এপ্রিল 1933, অর্থাৎ 1933 সালের 21 এপ্রিল কলকাতার অ্যালবার্ট হলে একটা মিটিংয়ের আয়োজন করা হলো। মিটিংয়ের আয়োজন করা হয়েছিল, মানে হয়ে গেছে। ইট ওয়াজ প্রিসাইডেড ওভার বাই ওয়ান মিস্টার সামাল। মিস্টার সামাল ছিলেন, সভাপতিত্ব করেছিলেন। অ্যান্ড দ্যাট মিটিং পাস্ট হয়ে গেল এ রেজুলেশন কন্ডেমিনিং এ অ্যাটিটিউড অফ দ্য বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল ইন প্রোটেস্টিং এগেইনস্ট দ্য পুনা প্যাক্ট। পুনা প্যাক্টের বিষয়ে আলোচনা হলো। তাহলে পুনা প্যাক্ট কার কার মধ্যে? গান্ধীজি এবং বাবা সাহেব আম্বেদকরের মধ্যে। তার মানে এই মিটিংয়ে বাবা সাহেব আম্বেদকর এবং গান্ধীজি তো থাকবেনই, এ তো আর বলার অপেক্ষা রাখে না। ওদের বাদ দিয়ে তো আর এই মিটিং হতে পারে না। পুনা প্যাক্টের মিটিং ওই দুজনকে বাদ দিয়ে হতে পারে না। বোঝা গেল? বোঝাতে পারলাম? এবার কথা হচ্ছে, কেউ কেউ বলবে যে ওখানে তো গুরুচাঁদের নাম নেই। গুরুচাঁদের নাম কে বলবে? অনেকেরই তো নাম নেই। আম্বেদকর লিখেছেন, তার মানে পুনা প্যাক্টের বিষয়ে যখন মিটিং, তার মানে আম্বেদকর গান্ধীজি এই মিটিংয়ে অবশ্যই আছেন অ্যালবার্ট হলে। দুঃখের বিষয়, আম্বেদকর তার সমগ্র রচনার মধ্যে গুরুচাঁদের কথা কোথাও নিজের থেকে লিখেছেন বলে আমার জানা নেই। এবার যে বইটা দেখালাম, এই বইটা আপনারা অনলাইনে পেতে পারেন, কলকাতা বড় কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন, কিংবা আপনারা নেট সার্চ করে বের করতে পারেন। আপনারা নেট সার্চ করবেন, সার্চ করা শিখুন, পড়াশুনো করুন। লাফালাফি দাপাদাপি করলে হবে না। একজন একটা কথা বলছে, না জেনেই তার প্রতি উত্তেজিত মনোভাব, একটুখানি দাঁত বের করে মুচকি হাসি, ব্যঙ্গের হাসি, ক্যামেরার সামনে না বসে যদি আয়নার সামনে বসতেন তাহলে বুঝতেন যে কেমন লাগছে আপনাকে। এসব করবেন না, বিষয়গুলো আগে জানুন। আমি একদম এমনি করেছি তা নয়, কত কথা বলেছেন আপনারা এসব নিয়ে। শিক্ষিত পাগল কত কথা বলেছেন। এইটুকু শিক্ষিত হন, দেখুন কেমন লাগে। আপনারা তো মাধ্যমিক পাশ করেই মনে করেন শিক্ষিত হয়ে গেছি, আর বিএ পাশ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি আপনারা একটা চাকরি পান, তাহলে মনে করেন আপনাদের মতো বুদ্ধিজীবী সমগ্র বিশ্বে আছে কিনা সন্দেহ। ভাবার চেষ্টা করুন। যেটা বলছিলাম পুনা চুক্তির কথা, পুনা চুক্তি তো পিছিয়ে পড়া মানুষের জন্য, আর গুরুচাঁদ ঠাকুরও পিছিয়ে পড়া মানুষের জন্যই গেছিলেন, আমাদের জন্য গেছিলেন। দেখুন তো কেমন জোর দিয়ে বলছেন গুরুচাঁদ ঠাকুর যায়নি। মানে এতে যে আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, মানে গুরুচাঁদ ঠাকুর যদি গিয়ে থাকেন, তাহলে গুরুচাঁদ ঠাকুরের আত্মা ভাবছে আমি কাদের জন্য করেছি। দৌড়াতে গেছি বুড়ো বয়সে পিছিয়ে পড়া মানুষের জন্য, আজ তারা এখন বলছে যে যায়নি। কোনো প্রমাণ নেই। কিসের প্রমাণ দিতে হবে আপনাদের? কত প্রমাণ দিতে হবে? গবেষক হয়েছেন, কে কি গবেষণা করছে আমার বুঝতে বাকি নেই। আপনাদেরও সব এরিয়া আমার পার হয়ে গেছে অনেক আগেই। আমি শুধু আশ্চর্য হই, অবাক হই যে আপনাদের শিক্ষা, কালচার, একটা মানুষের প্রতি আপনাদের আচরণ গুরুচাঁদ ঠাকুর এই শিখিয়েছে। শুরুতেই বলেছে আগে স্কুলে যা। কজন গেছেন স্কুলে? কি স্কুলে গেছেন? শিক্ষিত হলে তাদের আচরণ এরকম হয় না। শিক্ষিত মানুষের আচরণ অনেক নমনীয়। আপনারা কে কেমন শিক্ষিত এই কয়েকটা দিনের মধ্যে আমি বেশ বুঝে গেছি। যাই হোক, বেশি কথা বলবো না। আরো কয়েকটা পয়েন্ট রয়েছে। যারা গবেষক, এই যে তাপস ভাই বলছিল, হ্যাঁ নতুন গবেষক হচ্ছে, তারা তো শিখবে, করবে। তা কি গবেষক হচ্ছে কি একজনকে অপমান করার জন্য? আর এই সমস্ত কথা বলে হরিগুরুচাঁদ ঠাকুর যে পিছিয়ে পড়া মানুষের জন্য এত কিছু বললেন, তাকে অপমান করা হচ্ছে। বলছেন গেছে কিনা প্রমাণ দেন। কিসের প্রমাণ? কি হবে আপনাকে প্রমাণ দিয়ে? এর থেকে আর কি প্রমাণ পাওয়া যেতে পারে? আজকে আপনাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে গুরুচাঁদ ঠাকুরের দৌলতে। আমার গায়ে লাগে।
আমি ওই পরিবারের। আপনারা যা করছেন এর প্রমাণ দেন, তার প্রমাণ দেন, তার মানে এটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে খেলনা চলছে। মানে উনি যদি ভালোও কিছু করে থাকেন তারও প্রমাণ দেন। আমি তো জানি না, আমি যখন জানি না তাহলে এটা ঠিক না, প্রমাণ দেন। আরে ভাই তুমি জানোটা কি জানো? তোমার বয়স কত? এই যে স্বাধীনতা সংগ্রামে কত মানুষ শহীদ হয়েছে, কয়জনের নাম লেখা আছে? কজনের নাম লেখা আছে বলো? সবকিছু এভাবে প্রমাণ দেওয়া যায় না। আর প্রমাণ চাই বলে যা চেঁচাচ্ছ, এতে হরিগুরুচাঁদ ঠাকুরকেই অপমান করা হচ্ছে। আমার কিচ্ছু হচ্ছে না, এই তো আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এবং যেখানে যেখানে বিতর্ক রয়েছে আমি প্রমাণ দেব। আমি যেভাবে লিখেছি, যে সেন্সে লিখেছি, বই যখন কবিতা ছন্দে লেখা থাকে, সেই বই যখন গদ্যে লেখা হয় তখন তার ধরনটা অন্যরকম হয়, অন্যরকম ধরনে লেখা হয়, অন্যরকম প্যাটার্নে লেখা হয়। এইটা হলেও হতে পারে এই ধরনের, এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়। বই লেখার একটা নিয়ম। তোমরা তো বই লেখো, তোমরা নিজেরা লেখো, নিজেরা ছাপো, নিজেরা ব্যাগে করে ওই এদিক ওদিকে গিয়ে পুষিং পাশাং করো। তোমাদের বই তো পাবলিশারের কাছে যায় না। পাবলিশারের সঙ্গে যদি তোমাদের যোগাযোগ থাকতো তাহলে কিছু জিনিস অন্তত তোমরা শিখতে পারতে, যে কিভাবে কি হয়, কিভাবে কি হওয়া স্বাভাবিক। একটা পেলেই ব্যঙ্গের হাসি আসতো, দাঁত বের করছো, কেমন লাগে দেখতে, আয়নার সামনে একবার দাঁড়াও। যাই হোক, আমার পরের পয়েন্ট, গুরুচাঁদ ঠাকুরের বাল্যবেলা জানিয়ে বিশাল ঝড় উঠে যায়। দেখুন, বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে আমি আমার পরিবারের সঙ্গে কৌতূহলবশত জানতে জানতাম, যা আপনাদের কম বেশি বলেছি। আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম যে হরিচাঁদ ঠাকুর এই মর্তধামে এসেছেন কুসংস্কারকে বিদায় দিতে। সমাজে যত কুসংস্কার আছে সেই কুসংস্কারকে বিদায় দিয়ে সুন্দর একটা সমাজ গড়তে উনি এসেছিলেন। সেই সময়ে সমাজের মধ্যে কুসংস্কারের মধ্যে প্রথম ছিল বাল্য বিবাহ। বাল্য বিবাহের পুরোপুরি বিপক্ষে ছিলেন হরিচাঁদ ঠাকুর। তিনি বলতেন, অল্প বয়সে ছেলে মেয়ের বিয়ে হলে তাদের দেহ ভেঙে যায়, তাদের মধ্যে উদ্যম নষ্ট হয়, অল্প বয়সেই হতাশা তৈরি হয়, তারা অল্প বয়সে বুড়িয়ে যায়, তাদের দিয়ে খুব বেশি কাজ, উন্নয়নমূলক কাজ করানো যায় না। সুতরাং কোনো অবস্থাতেই বাল্য বিবাহ চলবে না। তিনি বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি বলেছেন যে পুরুষের বহু বিবাহ উচিত নয়। তিনি বলেছেন এক নারী ব্রহ্মচারী, একজন পুরুষ একজন স্ত্রীকে নিয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে। তিনি বলেছেন সতীদাহের ব্যাপারে, সতীদাহকে তিনি পছন্দ করেননি। সেই জন্যে হরিচাঁদ ঠাকুর নিজেই সেই সময়ে, সেই যুগে, এমন একটা কালচার ফ্যামিলি ছিল হরিচাঁদ ঠাকুরের, এমন একটা সংস্কৃত সম্পন্ন, সংস্কৃত মনস্ক পরিবার ছিল হরিচাঁদ ঠাকুরের, যে তা ভাবাই যায় না। ওই সময়ে চারিদিকে এত চাপের মধ্যে থেকেও হরিচাঁদ ঠাকুর কিন্তু নিজের যে ইচ্ছা, নিজের যে আন্দোলন, সেটাকে তিনি বলবৎ করতে চেষ্টা করেছিলেন। তিনি বাল্য বিবাহের বিরুদ্ধে ছিলেন। তিনি নিজে বিয়ে করেছিলেন 29 বছর বয়সে। শশীভূষণ ঠাকুরের বিয়ে হয়েছিল 31 বছর বয়সে। প্রমথ রঞ্জন ঠাকুর অর্থাৎ পিয়ার ঠাকুরের বিয়ে হয়েছিল 35 বছর বয়সে। তাহলে এই মাঝখান থেকে গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ঠাকুর কেন 13 বছর বয়সে বিয়ে? স্বাভাবিক একটা প্রশ্ন আমার মনের মধ্যে এসেছিল, একটা কৌতূহল জেগেছিল। আমি কিন্তু তাদের কাছে জানতে চেয়েছিলাম। আমাকে তারা বলল যে ওই গুরুচাঁদ ঠাকুরের বাল্যবেলায় একটা ব্যাপার ছিল। সেই ব্যাপারের জন্যে, ব্যাপারটা হচ্ছে কি, বাল্যবেলায় ওই প্রাইমারিতে যখন পড়তো, প্রাইমারিতে পড়া ভালো লাগা তো দেহগত কামজ ভালো লাগা তো নয়, এগুলো হচ্ছে চোখের ভালোবাসা, চোখের ভালো লাগা। হঠাৎ শুনলো তার বিয়ে হয়ে গেছে, মেয়েটার, সে চলে গেছে অন্য জায়গায়। হঠাৎ করে তার মনটা খুব খারাপ হয়ে গেল। গুরুচাঁদ ঠাকুরের মন খারাপ হয়ে গেল, বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পরে তার মন ভারাক্রান্ত দেখে শান্তিদেবী জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে কিছু তথ্য পেলেন। পরে স্বামী হরিচাঁদ ঠাকুরকে বললেন যে এই ব্যাপার শুনেছো কিছু? শুনে টুনে বলছে ঠিক আছে, ওকে আমি বিয়ে দিয়ে দেব। এই হচ্ছে বিষয়। সেই বিষয়টাকেই আমি সুপরিশীলিতভাবে উল্লেখ করার চেষ্টা করেছি। যারা এই বিষয়টি নিয়ে খুব উদ্গ্রীব, বা কেউ কেউ বলেছে গুরুচাঁদ ঠাকুরের জীবনে কালিমা ছড়িয়ে দিয়েছে, আমি তাদের বলবো যে হরিচাঁদ ঠাকুর 29 বছর বয়সে বিয়ে করলেন, শশীভূষণ 31 বছর বয়সে বিয়ে করলেন, প্রমথ রঞ্জন অর্থাৎ পিয়ার ঠাকুর 35 বছরে বিয়ে করলেন। তাহলে গুরুচাঁদ ঠাকুরকে বাবা হরিচাঁদ ঠাকুর কেন 13 বছরে বিয়ে দিলেন? আপনারা যারা গবেষক, নিত্য নতুন গবেষক, পিএইচডি করেছেন, আপনারা তাহলে এর যথাযথ উত্তর দেবেন। আমি মনে করব যে আমার পরিবার থেকে আমি যা পেয়েছি, ভুল তথ্য পেয়েছি। আপনাদের কিন্তু জোরালো প্রমাণ দিতে হবে যে কেন হরিচাঁদ ঠাকুর 13 বছর বয়সে ছেলেকে বিয়ে দিলেন। জোরালো এবং যুক্তিসঙ্গত। ওই ভাবের ঘরে কথা বললে হবে না। বিতর্ক যখন আসবে, বিতর্কের উত্তর হয় লজিক্যালি, যুক্তিসঙ্গতভাবে। এই ভাবের ঘরে, ভাবের মধ্যে দিয়ে হয় না। আমাকে একদিন বলছে একজন আমার
কবিয়াল শিশির ভাই গুরুচাঁদ ঠাকুরের এই ব্যাপার দেখে ওনার পাঁজর ভেঙে চৌচির হয়ে গেছে। তো আমি শিশির ভাইকে বলবো, শিশির ভাই তোমার বাড়ির পাশে তোমার ঘরের কোনায় একটা ঘটনা এর আগে ঘটলো, নিশ্চয়ই তুমি জানো। একজন বিবাহিত পুরুষ, সে মতুয়া ধর্মের মধ্যে রয়েছে, মতুয়া ধর্মের প্রচার করছে, সে এক মহিলাকে দীক্ষাদান করেছে। তা দীক্ষাদান করলে কি হয়? পিতা কন্যা সম্পর্ক হয়। সেই কন্যাকে সেই ব্যক্তি বিয়ে করেছে। এতে মতুয়া ধর্মের কলঙ্ক আসেনি, এতে হরিগুরুচাঁদ ঠাকুরের মুখে কালিমা লেপন হয়নি, এতে শিশির ভাই তোমার পাঁজর ভেঙে চৌচির কি হয়েছে কি হয়নি? ভাবের ঘরে কথা বললে হবে না, বিতর্কের উত্তর লজিক্যালি হবে। ওই যে তুমি বলেছিলে কে একজন কনিষ্ঠ অঙ্গুল নাভি মূলে ছোঁয়ালো, সন্তান তৈরি হলো। এগুলো যদি হতো তাহলে সবাই ওই আঙুল দিয়েই কাজ করতো, অন্য কিছু আর লাগতো না। ওসব কথা ভাবের ঘরে বলা যায়, ভাবের ঘরে বলা যায়। লজিক্যালি এই সমস্ত কথার কোনো উত্তর নেই, কেউ শুনবে না। মনে রাখতে হবে এটা কম্পিউটার ইন্টারনেটের যুগ, একটা বাচ্চার হাতেও একটা মোবাইল, আমেরিকার সঙ্গে সে কথা বলছে। সুতরাং ভাবের ঘরে কথা বললে হবে না, লজিক্যালি কথা বলতে হবে, যার যুক্তি আছে। যাই হোক, আমি এই ব্যাপারটা জেনেছিলাম, হয়তো ভুল থাকতে পারে। আপনারা যারা ভুল মনে করবেন বা করছেন, আপনারা কিন্তু উপযুক্ত কারণ দেখাবেন। কারণ কোনো মতেই হরিচাঁদ ঠাকুর তার ছেলেকে 13 বছর বয়সে বিয়ে দিতে পারেন না, যেহেতু তিনি বাল্যবিবাহের বিপক্ষে। আপনাদের গবেষণা, আপনাদের পিএইচডি যা যা আছে তাই দিয়ে আমাকে যুক্তি দিয়ে বোঝাবেন। হরিচাঁদ ঠাকুরের বাল্যবেলার অনেক কাহিনী আমরা জানলেও গুরুচাঁদ ঠাকুরের বাল্যবেলার অনেক ঘটনা আমরা জানি না, সেভাবে কোথাও তেমনভাবে নেই। গুরুচাঁদ ঠাকুরকে আমরা পেলাম কখন? হরিচাঁদ ঠাকুর তার অসম্পূর্ণ কর্মের দায়িত্ব গুরুচাঁদ ঠাকুরকে দিয়ে যখন চলে গেলেন, গুরুচাঁদ ঠাকুর তখন সে দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে উনি তখন নিজে কাজ শুরু করলেন সকলকে নিয়ে। গুরুচাঁদ ঠাকুর যখন কাজ শুরু করলেন, প্রথম কাজ, উল্লেখযোগ্য কাজ, দত্তডাঙ্গা ঈশ্বর গায়নের বাড়িতে তার প্রথম মিটিং, উল্লেখযোগ্য মিটিং। তখন গুরুচাঁদ ঠাকুরের বয়স অনেক, ধরে নেওয়া যায় 34-35 তো হবেই। তা এর আগে কোনো ঘটনা গুরুচাঁদ ঠাকুরের কিন্তু তেমন আমরা খুঁজে পাই না, পাওয়া যায় না। তো যদি কিছু পাওয়া যায়, আমার আপনার ছোটবেলার কোনো ঘটনা জানলে কে জানতে পারে? জানলে আমার আপনার পরিবারই জানতে পারবে, আর তো অন্যের জানার কথা নয়। আমার দাদু বিধুভূষণ ঠাকুর গুরুচাঁদের সঙ্গে থেকেছেন। গুরুচাঁদ ঠাকুর যখন চলে যান 1937 সালে, আমার দাদুর বয়স তখন 33 বছর, অর্থাৎ আমার দাদুর জন্ম 1904 সালে, পিয়ার ঠাকুর ওনার জন্ম 1902 সালে, দুজনেই আমার দাদু। তো পিয়ার ঠাকুরের কাছ থেকেও আমি কিছু শুনেছি, আমার দাদুর কাছ থেকেও আমি কিছু শুনেছি। ছোট্টবেলার কথা পরিবার ছাড়া কে জানবে? এই যে গুরুচাঁদ ঠাকুরের ছোট্টবেলার কথা কোথাও তো তেমন ভাবে উল্লেখ নেই। আমরা হরিচাঁদ ঠাকুরের ছোট্টবেলার অনেক তথ্য পাই, অনেক কিছু পাই। আমার পরবর্তী পয়েন্ট অম্বিকা মা সম্পর্কিত, অশ্বিনী গোসাইয়ের মা, বাবা, অর্থাৎ মা হচ্ছেন অম্বিকা দেবী, বাবা কার্তিক। অম্বিকা সম্পর্কিত কথা, যে কথাটা সুকেশ মিত্র ব্যবহার করেছে, যে বলছে যে করা হয়েছে তাকে, আপনারা বইটা পড়ে দেখবেন। ও তো একটা নোংরা ছেলে, ও কত বড় নোংরা আমি আজকে দেখাবো। আমার কাছে তথ্য এসছে, আমার কাছে ভিডিও এসছে, আজকেই আপনাদের দেখাবো। ওই যে মালকানগিরি থেকে এসেছিলেন বিদ্যুৎ সরকার মশাই, আপনিও তো তালে তালে, তাপস কুমারের তালে তালে বেশ কিছু বললেন। একটু সংযত থাকতে হয় ভাই, কথা শুনে হাওয়া দেওয়া ঠিক নয়। যে বললে এখানে সুকেশ থাকলে উত্তর দিতে পারে। সুকেশ তো তোমাদের গলার মালা, প্রিয় মানুষ। সুকেশ কেমন, ওর মুখে নোংরা কথা ছাড়া তো নেই, এবং এই ধরনের একটা কাজও করেছে, আজকে দেখাবো। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, একটা কথা আমি বলি, আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, এদের উপরে, অশ্বিনী গোসাই, তারক গোসাই, এদের উপরে যে আমি কাহিনীগুলো লিখেছি, আমি সবসময় মনের মধ্যে ভেবেছি আমি সেকালের প্রসাদ একালের ভক্তকে খাওয়াবো, সেকালের প্রসাদ একালের ভক্তকে খাওয়াবো। সুতরাং একালের ভক্ত কেমন, তাদের মন মানসিকতা কেমন, সেটা আমাকে জানতে হবে। তা না জেনে আমি প্রসাদ খাওয়াতে গেলে তো খাবে না। ছোট্টবেলায় বাবার হাত ধরে বিয়ে বাড়ির নেমন্তন্নে যেতাম, অনুষ্ঠানে যেতাম, চটের উপর বসে কলা পাতায় খাবার দিত, খেতাম। এখন যে আপনারা বিয়ে বাড়িতে অনুষ্ঠান করেন, ওই চটের ব্যবস্থা করলে নিচে চটে বসে খাবে, কোনো লোক বসবে? এখন কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হবে, দিন বদলেছে। সুতরাং যা আছে ঠিক আছে যা আছে, আমাকে একটু ভিন্নভাবে দেখতে হবে। কার্তিক এবং অম্বিকা, অশ্বিনীর বাবা মা, এন্ডা ঠাকুরের কাছে গেছেন, হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলেছেন, ঠাকুর একটা সন্তান আমাদের ভিক্ষা দেন। বলেছে হবে, সংযম ব্রত পালন করতে হবে। পারবি? একদিন দুদিন নয়, 18 মাস, 1.5 বছর এক ঘরে থাকবি, কিন্তু
সংযম ব্রত পালন করতে হবে, কেউ কাউকে স্পর্শ করতে পারবি না। পারবি তো? অম্বিকা কার্তিক বলেন হ্যাঁ। সত্যি সত্যি তারা সংযম ব্রত পালন করলো। 18 মাস পরে হরিচাঁদ ঠাকুর তাদের বাড়িতে গোলক পাগলকে পাঠালেন, সঙ্গে অক্কুর রামকুমার আরো 2-4 জন ছিল, এসে ওই বাড়িতে হরিসভা করলেন। হরিসভার মধ্যে ভাবের একটা জোয়ার বইল, কান্নাকাটি অমুক তমুক, হরিসভায় যেমন হয়ে থাকে। এইখানেই আমি থেমে গেছি। এইখানে থেমে গিয়ে আমি আমার ভক্তবৃন্দের প্রতি, অর্থাৎ মতুয়া ভক্তবৃন্দের প্রতি আমি আবেদন রেখেছি যে এই রকম ঘটনা বাস্তবে বর্তমানে আমাদের অনেকেরই হয়। আমাদের প্রত্যেকের ঘরে মা বোন রয়েছে, বিয়ের পর দেখা যায় ঠিক সময়ে তাদের ঘরে সন্তানাদি আসে না, অশান্তি শুরু হয় এগুলো। সেই ক্ষেত্রে আমি বলবো যে ভালো ডাক্তার দেখিয়ে ভালো ট্রিটমেন্ট করুন, প্রয়োজনে ঠাকুর বাড়ি যান, মানত করুন, প্রয়োজনে ঠাকুরের ভক্তদের বাড়িতে ডেকে এনে হরিসভা করুন। হরিসভার মধ্যে আপনার বৌমাকে বসিয়ে ওই ভক্তবৃন্দের চরণের ধুলি আপনার বৌমার মাথায় বুলিয়ে দিন, ব্যাস এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এর পরে যে বর্ণনাটা রয়েছে সেই মতো কাজ দয়া করে না করাই ভালো। বাড়িতে গোসাই ডেকে আনুন, আপত্তি নেই, কিন্তু গোসাইদের দিয়ে ওই ধরনের কাজ যেটা লীলামৃতে রয়েছে সেটা সে যুগের, এ যুগে ও ধরনের কিছু না করাই ভালো। আর বর্তমানের কিছু কিছু গোসাই তো দেখছেন, ওই যে পায়রাডাঙ্গা আনন্দ গোসাই দেখলেন তো, কত মিথ্যেবাদী শট প্রবঞ্চক, এরকম গোসাই মালা গলায় দেওয়া গোসাই কিন্তু কম নেই। সুতরাং যা করবেন নিজেরা ভেবে চিন্তে করবেন, ঠাকুরের আশীর্বাদ পড়ুক, সংসার আনন্দে ভরে যাক, এটাই আমার কাম্য। অথচ এই ঘটনাকে নোংরা সুকেশ নোংরা ভাবে বর্ণনা করেছে। যে কত নোংরা আমি জানাবো একটু পরে, আজকেই জানাবো। আমার পরবর্তী পয়েন্ট, আমি গামছা সম্পর্কিত একটু আলোচনা করেছিলাম আমার বইতে। দেখুন, গামছা আমাদের সব সময় কাজে লাগে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত গামছা আমাদের অসংখ্যবার কাজে লাগে। গা মোছা, পা মোছা, মুখ মোছা, হাত মোছা, মাথা মোছা, পিঠ মোছা, চান করা, ল্যাট্রিনে যাওয়া, বাড়িতে একটু কাজকর্ম করে গামছা পরে যাওয়া, কোনো কারণে একটু মাঠে গেলে গামছা পরে যাওয়া, সর্বক্ষণ গামছা আমাদের কাজে লাগে। কিন্তু আমরা যখন ঠাকুর বাড়িতে যাব তখন কি গামছাটা না পরলে নয়? আমরা যখন মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে হ্যালো হ্যালো করবো গামছা পরে, কেমন লাগবে দেখতে? গামছা না থেকে যদি একটু ধুতি পাঞ্জাবি পরি কেমন লাগবে? গুরুচাঁদ ঠাকুর তো এই ধরনের বেশভূষা চায়নি। হরিচাঁদ ঠাকুরের ভক্ত অনুগামী অনুসারী, গুরুচাঁদ ঠাকুরের ভক্ত অনুগামী অনুসারী প্রচুর রয়েছে। আমরা কিন্তু তাদের ছবি দেখতে পাই, কোনো একটা ছবিতে দেখা যায় যে গামছা পরে আছে কেউ, তার গামছাটা কোত্থেকে এলো, কেন এলো? যেখানে গুরুচাঁদ ঠাকুর ড্রেসের ব্যাপারে, পোশাকের ব্যাপারে অনেক বেশি সচেতনতার পরিচয় দিয়েছেন। বাল্যবেলা থেকেই পোশাকের প্রতি উনি সচেতন। উনি নিজেই বলেছেন, পোশাক মানুষকে সেই অনুষ্ঠানের উপযোগী করে তোলে। যে অনুষ্ঠানে আমি যখন যাব সেই অনুষ্ঠানে কেমন পোশাক হওয়া উচিত আমার তা পরিধান করা উচিত, কর্তব্য, যেটা গুরুচাঁদ ঠাকুর বলেছেন। গুরুচাঁদ ঠাকুর নিজেও দেখিয়েছেন। তিনি যখন লাট দরবারে গেলেন তিনি ভাবলেন আমার এই সাধারণ পোশাকে লাট দরবারে যাওয়া চলবে না, উনি কলকাতা থেকে রাজপোশাক আনলেন। এগুলো আপনারা সবাই জানেন। তাহলে কেন গামছা পরে ঠাকুর বাড়ি যাবেন কিংবা গামছা পরে হরিসভায় যাবেন? কেমন লাগে দেখতে? ভালো লাগে? সামান্য একটু ধুতি পাঞ্জাবি পরলেই আমার বেশটা পরিবর্তন হচ্ছে, নিজের প্রতি ভক্তি আসছে, যারা দেখছে ওই আসরে আমাকে তাদেরও ভালো লাগছে। এই কাজটুকু আমরা করতে পারি না? এই কথাটাকে বিকৃত করে নোংরা সুকেশ মিত্র কি লিখেছে, গামছা পরে মতুয়ারা পায়খানায় যায়। বুঝতে পারছেন? মানে যে যেমন তার চিন্তাধারা, কথাবার্তা সেরকম। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বইয়ের উপর ঠাকুরের সাজে আমার ছবি কেন, এটা নিয়ে তাপস বিশ্বাস, হরিভক্তি টিভির সঞ্চালক, হেসে হেসে ব্যঙ্গের হাসি হেসে হেসে বলেছে, এবং আরো এর মধ্যে আরো কিছু কথাবার্তা বলেছে। ওসব আমি বলবো না, ওসব আমার রুচিতে বাধে। যে যেখানে তৈরি তার কথাবার্তা তেমনই। যে ফুলবাগানের মধ্যে দিয়ে আসে তার গায়ে ফুলের সৌরভ থাকে, যে নোংরা পচা ড্রেনের পাশ দিয়ে আসে তার গায়ে ড্রেনের গন্ধ থাকে, পচা গন্ধ থাকে, এটাই স্বাভাবিক। তা ওদের যে কথাবার্তা তাতে আমার বেশি কিছু বলার ইচ্ছে নেই। কি বলবো ওদের বলবোটা কি? ওরা নিজেদের দিকে তাকায় না। এই ঠাকুরের সাজে ছবি, আমি বলি ওই যে ওদের বই তো পাবলিশার্স নেয় না, পাবলিশার্সের সঙ্গে যোগাযোগ করে ওরা করে না। তাহলে এটা জানতো, তাহলে এই কথাটা বলতো না। যাত্রার বইয়ের একটা নিয়ম আছে, যাত্রার বইয়ের কভার পেজে ওই যাত্রাতে যিনি অভিনয় করেছেন তার ছবিটা দেওয়া যায়। যেমন নট্য কোম্পানির কুরুক্ষেত্রে কৃষ্ণ, বিশ্বজোড়া নাম। কুরুক্ষেত্রে কৃষ্ণ যখন বই আকারে ছাপা হলো তখন কৃষ্ণের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তার ছবিটা বইয়ের উপরে দেওয়া হলো। মা মঙ্গলচণ্ডী, যেটা মোহন অপেরা করেছিল, এই মঙ্গলচণ্ডীর ভূমিকায় অভিনয় করেছিলেন
মিতা চ্যাটার্জি, বইয়ের উপরে মিতা চ্যাটার্জির ছবি। রামায়ণের ক্ষেত্রে দেখবেন অরুণ গভীরের ছবি। এগুলো কি নজরে পড়ে না আপনাদের? দেখেননি কোনোদিন? ছোট্ট পুকুরের মধ্যে পড়ে আছেন, তা দেখবেনটা কি? মনে করেন এই পুকুরটাই আমার সবকিছু। এগুলো দেখবেন কলকাতাতে এইভাবে হয়। তো সেইভাবে এরকম প্রচুর বই রয়েছে, প্রচুর যাত্রার বই কলকাতা থেকে পাবলিশ হয়। যাত্রার বইয়ের ক্ষেত্রে এই বিষয়টা রয়েছে। ওই বইতে বিশেষ ভূমিকায় যিনি অভিনয় করছেন, সেই অভিনয়ের সাজে তার ছবি দেওয়া যায়। এই ছবিকে কেন্দ্র করে তাপস কুমার ভাই, তাপস ভাই এখানেও একটা বাজে কথা বলেছে। ওই বললাম, বারবার এক কথা বলা যায় না। যে যেখান থেকে আসে তার মুখে সেই রকম কথাই শোভা পায়। আগে জানতে হবে যে বিষয়গুলো কি। আমার তো অন্যান্য বই রয়েছে, সেসব বইতে তো সে অরিজিনাল ছবি দেওয়া হয়েছে, ঠাকুরের ছবি, ওই অশ্বিনীর ছবি, তারকের ছবি। এই যে আগামীতে আমার হরিভক্ত অশ্বিনী যে যাত্রাপালা, তার প্রিন্ট হবার কথা চলছে। তো অশ্বিনীর ভূমিকায় যে অভিনয় করছে তার ছবি ওখানে থাকবে, এটাই নিয়ম। কথা হচ্ছে আপনারা বই দেখুন, বই সংগ্রহে রাখুন, যদি পারেন কিনে দেখুন যে কি আছে, কোথায় কি আছে। ওই অল্প একটু দুপাশে অল্প একটু দেখালো, মাঝেরটুকু বাদ দিল, নোংরা ছেলেরা এই করে। পুরো বইটা দেখুন, পুরো বইটা জানুন আমি কি বলতে চেয়েছি। নোংরা মানুষের কথা কেন শুনবেন? যাই হোক, ওই দিন ব্রাহ্মণ কেন্দ্রিক আলোচনায় তাপস ভাই বলেছিল যে তাহলে ঠাকুর বাড়ির লোকজন যদি ব্রাহ্মণই হয়, তাহলে যে সংরক্ষণ প্রথা রয়েছে তাহলে সেটা তুলে দিতে হবে। এই ধরনের একটা কথা বলেছিল। আমার আর সে তার ভিডিও বের করে তার মুখ দিয়ে আর আমার শোনার ইচ্ছে নেই। ওই তো মুখের ছিঁড়ি, আমার আর তা দেখতে ইচ্ছে নেই। তো আমি বলবো, তুমি কি ভাই ঠাকুর বাড়ির ঠিকানাই এসো নাকি? আর ঠাকুর এরা কি কখনো বলেছে যে আমরা এসছি নই? সংযত হবার চেষ্টা করো ভাই, নিজেকে আয়ত্তের মধ্যে রাখো। বুঝতে পারছো? আমার সম্বন্ধে যে কথাবার্তাগুলো হয়েছে বা হচ্ছে, আমি কিন্তু সবগুলোই সংগ্রহে রেখেছি। এসব দিয়ে আমি পরবর্তী পদক্ষেপ কি করব না আমি ওই বলে বেড়াবো না, আমি ইচ্ছে হলেই করে ফেলবো। সুতরাং অনুরোধ করব যে প্রত্যেকেই নিজের ওয়েট রেখে, নিজের ওজন রেখে চলুন। আমারও মূল্য আছে, আরেকজনেরও মূল্য আছে, এটা ভাবতে শিখুন। ওই যেটা বলছিলাম সুকেশের কথা ভুলে গেছিলাম, শোনাচ্ছি একটু, দেখাচ্ছি ও কি করেছে। এই মালকানগিরির এই ভাই তো সুকেশের নামে পাগল। দেখো সুকেশের পরিস্থিতি আমি দেখাচ্ছি। একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেকের কাছে নিশ্চয়ই গেছে, ভিডিওটা আমার কাছে এসছে। সুকেশের বাড়ি হচ্ছে তাহিরপুর। ওই তাহিরপুর বাড়ির কাছে বোধহয় বাজারে ও একটা দোকান খুলেছিল, মানে ডাক্তারি দোকান, ডাক্তারি করবে। ওখানে ডাক্তারি দোকানের সামনে সাইনবোর্ড দিয়েছে। সাইনবোর্ডে যাও একটা নাম দিয়েছে, নিজের নাম লিখেছে, নামের নিচে লিখেছে এমবিবিএস। এইবার ওই এলাকার যে ইয়াং ছেলেপেলে ওর তো চলাফেরা লক্ষ্য করছে বেশ কয়েকদিন ধরে। কারণ একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তার চলনে বলনে তো একটা ধীরতা থাকবে, একটা ওয়েটি ভাব থাকবে, কথাবার্তার মধ্যে একটা পোলাইটনেস ভাব থাকবে। ওর তো তা নেই, ও তো সবসময় নোংরা কথা নোংরা ভাবে বলে। এইগুলো দেখে ওই ছেলেদের সন্দেহ হয়েছে। ছেলেরা ওর দোকানের সামনে গেছে, গিয়ে বলছে তুমি যে এমবিবিএস, আমরা তার প্রমাণ চাই। ও সবার কাছে প্রমাণ চেয়ে বেড়ায়, এবার ওর কাছেই প্রমাণ চেয়েছে। সার্টিফিকেট দেখাতে পারেনি, মারধর করবে, তখন ও নিজেই সাইনবোর্ড খানাকে খুলে ফেলেছে। দেখাচ্ছি। তাহলে সুকেশ মিত্রটা কে সেটা আগে চিনতে হবে। তারপরে সে মতুয়া না অমতুয়া, না পিছনে কোনো কারণ আছে সেটা জানতে হবে। তারপরে তাকে ঠিক বলে মনে হলে তাকে সাপোর্ট করা যেতে পারে। তবে আমি যতদূর জানি, রিসেন্ট কয়েক বছর হয়েছে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তাহিরপুরে বাড়ি করেছেন। তারা 3 ভাই। তার বদ্দা আবার বাংলাদেশে চলে গেছে, এখানে তার সহধর্মিণী সন্তানকে ফেলে আর ফিরে আসেননি। বড় ভাই আবার বাংলাদেশে চলে গেছেন। আর এই সুকেশ মিত্র জয়, সে নাকি ডাক্তার, তার তাহিরপুর বাজারে দোকান আছে, সে নাকি এমবিবিএস ডাক্তার বলে পোস্টার করে লাগিয়েছিল। মানুষ যখন ধরে ফেলে যে ও এমবিবিএস পাস না, তখন মারধর করতে গেলে সেই পোস্টার খুলে ফেলে এখন এমনি ডাক্তারের দোকান। দেখলেন আপনারা কত বড় সিটিং বাস, এমবিবিএস গেল ওটা। এবার ও ক্যামেরার সামনে কি করে আর ক্যামেরার পেছনে কি করে সেটা দেখাবো। ক্যামেরার সামনে তো মহিলাদের মা 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 লোকজনকে দেখায়, কিন্তু ক্যামেরার পেছনে কি করে সেটা, এই যে একটা কমেন্টটা আমি পড়ছি, দেখুন, শুনুন। মেয়েটা
মেয়ে তো নয়, ভদ্র মহিলা, ম্যারিড সম্ভবত। সুকেশ মিত্রের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় আমাদের বগুড়াতে মৈত্র লজে। সেখানে উনি আমাকে বললেন উনি কবি বা সাহিত্যিক একজন। বুঝতে পারলেন কত বড় চিটিংবাজ। ব্যাস, আমি ভাবলাম আমাদের মতুয়াদের মধ্যে এরকম যদি কেউ হয় তো খুবই ভালো কথা। তা ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হলো। যা হোক, ফোন নাম্বার আদান প্রদান করলাম। 2-3 দিন বাদে দেখি সুকেশ মিত্র আমাকে বারবার কল করছে। তো আমি ফোনটা তুলে বললাম যে এতবার কেন কল করছেন দাদা? আসলে আমার মা মারা গেছে তো, তাই মনের শান্তির জন্য একটু কথা বলবার জন্য। মানে সুকেশ মিত্রের মা মারা গেছে, তাই মনের শান্তির জন্য এই ভদ্র মহিলার সঙ্গে কথা বল। আমি বললাম কথা বলতে খুব বিরক্তি লাগে, আমার ফোনে কথা বলতে আমার ভীষণ বিরক্তি লাগে। যা হোক, আমি ওনাকে বলার কয়েকবার অ্যাভয়েড করাতে উনি আর আমাকে ফোন করে না। তখন কিছুদিনের মধ্যে বিভিন্ন জায়গা অনুষ্ঠান করতে করতে উনি সমাজ দরদি সুকেশ মিত্র হয়ে গেছে। যা হোক, তারপরে একদিন উনি লাইভে এসেছেন, সেখানে টাইটেল দিয়েছে ওহে মতুয়ার বাচ্চারা তোমরা কোথায়। তারপর আমি বললাম দাদা এইভাবে আপনি কি ভাষা দিয়েছেন, এটা কেমন লাগছে শুনতে। তারপর দেখলাম যে উনি ভিডিওটা ডিলিট করে ফেলেছে। তা যার মুখের বাচন ভঙ্গি এইরকম হতে পারে, সে যে কতটা ভক্ত তা বুঝতে মানুষের বাকি থাকে না। তো আমার গুরুচাঁদ ঠাকুর বলে গেছে আগে সর্বপ্রথম শিক্ষিত হতে, আর মতুয়ারা এই জিনিসটাই মেনে উঠতে পারে না। আরো আছে, অনেক বড় আছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে ক্যামেরার সামনে সুকেশ মিত্র মহিলাদের মা 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 বলে গলা শোকায়, আর ক্যামেরার পেছনে মহিলাদের সঙ্গে বারবার ফোন করে কথা বলতে চায়। মা মারা গেছে, বুকের জ্বালা জোড়াবার আর জায়গা খুঁজে পায়নি, মাত্র একদিনের পরিচয়ে তার কাছে মনের কথা বলে জ্বালা জুড়বে। আমার তো মনে হয় যে শুধু এখানে নয়, ওই নোংরা মানুষটা অনেক জায়গাতেই এরকম করে। সবাই তো আর প্রকাশ করে না, লাজ লজ্জার ভয় থাকে। ইনি তবু প্রকাশ করেছেন। তা সুকেশ, চিটিংবাজ সুকেশ এই পর্যায়ে পৌঁছে গেছে, মানে আর ওকে বাঁচানো যাবে না। ও যখন এই মানে কি বলবো, রাবণ রাজাও বাঁচেনি মহিলাদের উপর হাত দেওয়াতে। তাই এইরকমে যখন করলো, আমার মনে হয় আরো অনেক জায়গাতেই করে, হয়তো তারা বলে না, কারণ যার নেচার এরকম। ভাতের হাঁড়ির একটা ভাত টিপলেই বোঝা যায় সমস্ত ভাতগুলো কি। তাই একটা কাজ দেখেই বোঝা যায় ওর এই সমস্ত কাজ কি। বগুড়া এরিয়ার ভদ্রমহিলা ইনি। এই খবর ছড়ানোর পর বগুড়া এরিয়ার অনেকের মনেই এটা ঘোরাফেরা করছে, অনেকেই এ বিষয়ে কিছু ভাবতে শুরু করেছেন। খেলা জমবে এবার। যাই হোক, তাপস ভাইকে লাস্টে একটা কথা বলবো, কথা বলায় লাগাম দাও ভাই। দোকান খুলে বসেছো, সরি চ্যানেল খুলে বসেছো, কথাবার্তায় লাগাম দাও। আমার বাবা মায়ের দেওয়া নাম তুমি বিকৃত করেছো, লিখে বলেছো ভ্রান্তি রঞ্জন চক্রবর্তী। তো তোমার মুখে শোনা ফলুক ভাই। আবার বলেছো শিক্ষিত বলদ, আবার বলেছো 5টি ডিগ্রিওয়ালা বলদ। তোমার পরিবারে, তোমার বংশে 2-4টে ডিগ্রিওয়ালা মানুষ কোনোদিন তৈরি হবে কিনা সন্দেহ। চেষ্টা করো, হয় যদি ভালো। একদম শেষে চলে এসেছি, আর কোনো কথা নয়। সব শেষে বলছি, অ্যাজ এ রাইটার আমার লেখা, আমি তো তথ্য সব দিলাম কম বেশি দেখলেন। এরপরেও মতুয়াদের স্বার্থে, মতুয়াদের কথা ভেবে যদি আমার লেখনির কোনো জায়গাকে কেন্দ্র করে কোনো মতুয়া ভক্ত মনে আঘাত পান, কষ্ট পান, বা আমার লেখার মধ্যে কোনো অংশ তাদের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমি সেই অংশগুলো পরবর্তীতে চেঞ্জ অর্থাৎ পরিবর্তন এবং পরিমার্জন করতে চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক। নমস্কার।